আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। জাপানি বিনিয়োগকারীদের 61%-এরও বেশি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চান, তবে এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাব আর জটিল কর কাঠামো সহ 7টি প্রতিবন্ধকতা আছে বলে মনে করেন জাপানি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগে এসব বাধার কথা তুলে ধরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো এ সময় নিয়মের মধ্যে থেকে সব সংকট সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। হিসেব বলছে ৩৩৮টি জাপানি কোম্পানি এখন ব্যবসা করছে বাংলাদেশে, যাদের মধ্যে ৩৮% আর ব্যবসা সম্প্রসারণ করতে চায় না। বাকিরা আগ্রহী হলেও বলছেন জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা সহ 7টি বাধার কথা। সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে বাধাগুলো দূর করা গেলে দেশে বাড়বে জাপানি বিনিয়োগ। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের স্থানীয় সরবরাহ আসে মাত্র 28%। এরপর বিনিয়োগকারীরা এখানে আসতে চান, তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর 70%ই বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। বিনিয়োগকারীদের তাগিদ আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার। বিনিয়োগ বাড়াতে আইনের মধ্যে থেকে নিয়ম সহজ করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বাংলাদেশ সস্তা শ্রমের দেশ থাকতে চায় না এবং বিনিয়োগ কঠিন শর্তারোপের দেশও হতে চায় না, বরং আইনের মধ্য থেকে ব্যবসা সহজীকরণে কাজ করছে সরকার। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি আমরা। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছি। বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা নিরসন করব। প্রতিযোগী দেশ ভিয়েতনামে জাপানের বিনিয়োগ যেখানে প্রায় $4,500 কোটি, বাংলাদেশে মাত্র $200 কোটি নিচে। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। মঙ্গলবার এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। গত 19 নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। বস্ত্র খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় জানিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করল বিশ্বখ্যাত চাইনিজ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিশিং গ্রুপ। রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন পণ্য প্রদর্শন কার্যক্রমে এ কথা জানানো হয়। চিশিং জানায়, শুধুমাত্র পোশাক নয়, আন্তর্জাতিক মানসম্মত পণ্য তৈরিতে চাইনিজ প্রতিষ্ঠানটি যেসব প্রযুক্তি, যন্ত্র এবং কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশের বস্ত্রখাত সংশ্লিষ্টদের সাথে সে বিষয়ে জ্ঞান বিনিময় করবে তারা। আগামী দিনে বাংলাদেশের বাজারে কার্যক্রম আরও সম্প্রসারণ করার কথাও জানায় চিশিং গ্রুপ। টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পুরাতন জোনের প্রধান ফটকের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত
কোনো শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। দর্শক, কারখানা শ্রমিকদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি নবীনগরে সহকর্মী নাজমুল হুদার কাছে। আমরা একটু নাজমুল হুদার কাছ থেকে সবশেষ যে পরিস্থিতি যে ডিইপিজেডের সেটি জানতে চাই। নাজমুল, আমরা সংবাদে দেখছিলাম যে একটি কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শুরুতেই যে বিষয়টি আপনি বলবেন, সুনির্দিষ্ট তাদের কোনো দাবির বিষয়ে আপনি জানতে পেরেছেন কিনা, কি ধরনের ভোগান্তি হচ্ছে, পাশাপাশি কিছুদিন পরই এই যে অঞ্চলগুলোকে কেন্দ্র করে এক একটি কারখানা বের হয়ে আসছে, প্রশাসন কি করছে? জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক একই কথা আমাদেরও, যে এই নবীনগর চন্ডার যে মহাসড়ক, সেই সড়কে কিন্তু এটা একটা অভিশপ্ত সড়ক হয়েছে এবং আমরা দেখেছি যে এছাড়াও এখন পর্যন্ত প্রায় 20-12 বেশি হলো এই 3 মাসের মধ্যে কিন্তু আমরা দেখেছি এই সড়কটি বন্ধ করেছে শ্রমিকরা। এবং আজকে যেটা হচ্ছে যে গত 2 দিন ধরে লেলি ফ্যাশনের শ্রমিকরা টুঙ্গি নবীনগর চন্ডা মহাসড়কের পুরাতন ইপিজেটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং লেলি ফ্যাশনের শ্রমিকরা কিন্তু তাদের যে দাবি দেওয়া বকেয়া বেতন এবং তাদের বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা এই সড়ক থেকে সরবেন না এবং তারা কিন্তু মূল ফটকের সামনেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং প্রায় 7,500 শ্রমিক লেলি ফ্যাশনের শ্রমিকরা কিন্তু তারা এই ফ্যাক্টরির যে মূল ফটক অর্থাৎ সেই করোনার সময় কিন্তু এই ফ্যাক্টরিটি বন্ধ হয়েছে এবং লেলি ফ্যাশন এবং লেলি অ্যাপারেলস এই পাওনা টাকার দাবিতে কিন্তু ব্যবসার কাছে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু তারা আসলে বলছেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদের দাবি কি এই মুহূর্তে? আপনাদের দাবি কি? দাবি আমাদের ন্যায্য পাওনা আমাদের ব্যবসা কর্তৃক আমাদের দিবে, আমরা এই আশ্বাসে এখনো অবস্থান করতেছি। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, কিসের টাকা আপনারা পাবেন এখানে? আমরা অনেক কিছু টাকা পাবো। সড়কে কেন অবস্থান নিয়েছে? আমাদের পাওনা দানা বুঝা পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন, আমরা যদি একটু এইখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে এবং ব্যবসার সঙ্গে কিছুক্ষণ আগেই তারা মিটিং করেছে এবং মিটিংয়ে সেই কি সিদ্ধান্ত হয়েছে এবং ব্যবসা কর্তৃপক্ষ আরও 3 মাস সময় চেয়েছে। আমরা যদি একটু সরাসরি যারা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে ব্যবসার সঙ্গে কি আলোচনা করেছে এবং কি আলোচনা করেছেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, ব্যবসার সাথে কি আলোচনা হয়েছে এবং জরুরি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? জরুরি যে সিদ্ধান্তটা নিচ্ছে ওনারা হচ্ছে বলছে আমাদের নোটিশ দেবে। একটু তারা ব্যবসার এখানকার কর্তৃপক্ষ রয়েছে, এখানকার পুলিশ রয়েছে, এছাড়াও আনসার সদস্যরা রয়েছে এবং মিডিয়ার সঙ্গে আগেই আসলে তারা কথা বলতে চাচ্ছে না, সিদ্ধান্তর জন্য অপেক্ষায় আছে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলি যে এই যে আপনারা কেন এই মূল ফটকে কেন অবস্থান নিয়ে আছেন? অনেক মানুষের তো ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি কেন আপনারা? আমরা তো ভোগান্তি করতেছি না, ভোগান্তি আমাদের করাচ্ছে, কারণ আমাদের টাকা দিচ্ছে না, তারা বারবার ডেট দিচ্ছে, টাকা দিচ্ছে না। এখন আমাদের লাস্ট ডেট 30 তারিখে টাকা দিবে বলছে, এখন বলতেছে তারা দিতে পারবে না, আরো সময় চায়। আমরা সময় দেবো না, আমরা টাকা নিয়ে এখান থেকে ফিরবো। সংবাদ এই মুহূর্তে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের একটি প্রোগ্রামে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানকার বক্তব্য শুনে আসতে চাই। ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য, আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিন্তা করতে হবে। ভোটের আইরনি, কোন জাতি আমরা, কোন জাতি? এই কথাগুলোকে আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো,
এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে। আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশটা ভাই আমি দেখতে চাই না, আমিও দেখতে চাই না। আর কি উন্মাদনা, ক্রেজ। কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সমাজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে সেখানে। চিন্তা করতে পারি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি তাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন, ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরোতো না। দুর্ভাগ্য আমাদের। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে দর্শক, জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের একটি অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেখানকার কথা শুনছিলাম। চলে যাব আমাদের বিজনেস আওয়ারের অন্যান্য অংশে। এবার আমাদের নিয়মিত যেই সংবাদ বিশ্লেষণের পালা, সেদিকে যেতে চাই। আজকের বিষয় বিনিয়োগের সংকট এবং সমাধান। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা তাকে স্বাগত জানাতে চাই বিজনেস আওয়ার অনুষ্ঠানে। ডক্টর মাহফুজ কবির, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আপনাকে আমন্ত্রণ বিজনেস আওয়ারে। ধন্যবাদ। জি ডক্টর মাহফুজ কবির, আমরা আজকের যেই বিজনেস আওয়ার তার শুরুতে একটি প্রতিবেদন দেখছিলাম যে জেট্রোর একটি জরিপ প্রকাশ হয়েছিল গতকাল একটি রাজধানীর একটি হোটেলে, এবং সেখানে ব্যবসায়ীদের বেশ কিছু সংগঠন ছিলেন, সরকারের পক্ষ থেকেও প্রতিনিধিরা ছিলেন। একটি বিষয় যেটি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে 61.2% জাপানি বিনিয়োগকারী যারা বাংলাদেশে ব্যবসা করছেন তারা তাদের ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা বলছেন। কিন্তু এই বিষয়টি যদি 2022 সালে অর্থাৎ সবশেষ জেট্রো যেই জরিপটি প্রকাশ করেছিল সেখানে কিন্তু এই সংখ্যা ছিল 71%-এরও বেশি। এই যে 10% বিনিয়োগকারী কিছুটা কমে গেল এই তথ্যে, আপনি সার্বিকভাবে বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এর মধ্যে। সেটি হলো যে পুরো বিশ্ব জুড়ে কিন্তু এই সাপ্লাই চেইনে কিন্তু একটা প্রেশার তৈরি হয়েছে। তারপরে এই যে পুরো ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি সেই জায়গাগুলোতে, তারপরে ইনফ্লেশন ওই জায়গাগুলোতে অনেক ইম্প্যাক্ট পড়েছে। তবে এর প্রভাব কিন্তু পড়েছে বাংলাদেশে। এটা আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি অনেক বেশি চড়া, এবং পুরো ম্যাক্রো ইকোনমিতে কিন্তু আস্তে আস্তে স্ট্যাবিলিটি আসছে, কিন্তু এটা সময় নিচ্ছে। তো সেই সমস্ত গ্লোবাল কোম্পানিগুলো আসলে যারা বিশেষ করে আমাদের দেশে ব্যবসাগুলো করছে তারা কিন্তু কিছুটা একটু অস্বস্তির মধ্যে আছে এই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এবং নানা দিক থেকে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই কিন্তু কিছু না কিছু আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে। তো সেই বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে অনেকেই কিন্তু বাংলাদেশে আসলে স্বস্তির সঙ্গে ব্যবসা করতে চান না। জাপান আমাদের অনেক পুরনো কিন্তু ব্যবসায়িক অংশীদার, এবং বাংলাদেশে প্রায় 350-র মতো কিন্তু জাপানি কোম্পানিগুলো আছে। কিন্তু আমরা যদি এফডিআই এর কথা ধরি তাহলে দেখতে পাবো যে না, অতটা বেশি কিন্তু তাদের এফডিআই নেই। মানে বাংলাদেশে এই মুহূর্তে, মানে 2023-এর হিসাব অনুযায়ী সেখানে প্রায় 82 মিলিয়ন ছিল মাত্র এফডিআই, নেট এফডিআই। এবং এখানে তার আগের বছর 2022 সালে ছিল কিন্তু $100 মিলিয়ন মতো। তার মানে যে আসলে খুব বেশি এফডিআই জাপান থেকে আসছে না, কিন্তু তারা আমাদের বড় একটা ডেভেলপমেন্ট পার্টনার। এটা ঠিক আছে যে ওরা অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশে, সেখানে কিছু অনেক কোম্পানি আছে জাপানিজ, তারা কিন্তু সেই জায়গাগুলোতে কাজ করে। তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, আমি মনে করি যে হ্যাঁ, প্রায় 38%-এর উপরে কোম্পানি তারা বাংলাদেশে আসলে ব্যবসা সম্প্রসারণ করতে চায় না। হ্যাঁ,
কি কি কারণে চায় না? এর মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশ একটা সস্তা শ্রমের দেশ, এখানে শ্রম অধিকার নিয়ে কথাবার্তা আছে, কিন্তু মূল যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রসিডিউরাল, মানে আমাদের যে লজিস্টিক্স, আমাদের যে বিজনেস প্রসিডিউর, সার্টিফিকেশন, অনেক জায়গা থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, প্রচুর ডিলে হয়, ইন্টারেস্ট রেট অনেক হাই। তো সব মিলিয়ে যে অবস্থাটা হয়েছে, আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো মুডিস কিন্তু আমাদের ঋণ মান কমিয়ে দিয়েছে। তার মানে ব্যাংকের মাধ্যমে যে সমস্ত লেনদেন, সেই জায়গাতে কিন্তু আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি বিশ্ব থেকে, এবং আমাদের উপর আস্থা রাখতে চায় না আসলে ওই পুরো ব্যাংকিং, যে গ্লোবাল ব্যাংকিং সিস্টেম তারা। তো এই সমস্ত কারণ রয়েছে, এবং তারা কিন্তু অন্যান্য জায়গাও দেখছে যে পৃথিবীর অন্য কোন জায়গাতে কোন ধরনের আসলে সুযোগ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু তারা দেখে যে, এবং কোনখানে আসলে স্টেবিলিটি বেশি, বিশেষ করে ভিয়েতনাম, সেখানে কিন্তু ব্যবসা পরিবেশ অনেক ভালো, সেখানে অস্থিতিশীলতা কম, ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি ভালো এখানে, এবং ইনফ্লেশনও কিন্তু কম। তো সব মিলিয়ে তারা কিন্তু তখন দেখতে পাচ্ছে যে না, অন্য জায়গাতে ব্যবসা করাটা বাংলাদেশের চাইতে কিছুটা সহজ, লজিস্টিক্স ভালো, নিয়ম কানুন গুলো ভালো। তো ওই বিষয়গুলো দেখছে। সুতরাং সরকার কিন্তু অনেক কাজ করছে এই মুহূর্তে, যেমন বিডা এবং বেজাতে কিন্তু নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে, এখানে অন্যান্য জায়গাতেও কিন্তু অনেক রকমের সংস্কার হচ্ছে। আমি মনে করি যে সুফল পেতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমাদের যারা অনেক দিনের যে ব্যবসায়িক অংশীদার, তাদের উচিত হবে যে আর একটু কিছুটা অপেক্ষা করা, যে আসলে সংস্কার কতটুকু হলো এবং তার ফলাফল গুলো কি হচ্ছে। আমি মনে করি যে ইতিবাচক দিকেই যাচ্ছে বাংলাদেশ, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যারা হয় যে তারা কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে, এই মুহূর্তে তাদের প্রফিট কতটুকু, সেটুকু তারা দেখতে চায়। এবং আরেকটা সমস্যা জাপানের দিক থেকে, সেটা হলো যে যে এফডিআইটা আসছে, সেটা কিন্তু এই ইকুইটি পার্টিসিপেশন যেটা, ওই ক্যাপিটাল, ওইখানে কিন্তু আসলে ইনভেস্টমেন্টটা কম এবং রিইনভেস্টমেন্টটা বেশি, মানে এই পুনর্বিনিয়োগ, মানে যে ব্যবসাটা হচ্ছে সেখানকার লাভ আবার বিনিয়োগ করা হচ্ছে, তো সেটা বেশি। এবং এর একটা কারণ হচ্ছে কি, যে আসলে তারা এই যে ক্যাপিটালটাকে বা প্রফিটটাকে রিপ্যাট্রিয়েট করতে পারছে না, মানে ব্যবসা যে বিনিয়োগ করেছে, কিন্তু বিনিয়োগের লাভটাকে তারা কিন্তু আবার জাপানে নিয়ে যেতে পারছে না, তার কারণ আমাদের এই মুহূর্তে কিন্তু যে রিজার্ভের সংকট রয়েছে। তো এই সমস্ত বিষয় তারা বিবেচনা করে তারা আস্তে আস্তে কিছুটা একটু অস্বস্তি বোধ করছেন, কিন্তু আমি মনে করি যে রিজার্ভও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং যেহেতু রেগুলেটরি এনভায়রনমেন্ট সেটা ইমপ্রুভ করছে, তো যদি আমরা আরো কিছুদিন সময় দেখি আর কি, এবং তাদেরকে অনুরোধ করি যে না ঠিক আছে, তারা যেন বাংলাদেশের ব্যবসাটা কন্টিনিউ করে এবং আস্তে আস্তে এক্সপানশনের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তারা কিছুটা হয়তো আশ্বস্ত হবে, এবং এটা আসলে মেসেজটা আসতে হবে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। জরিপ থেকে বেশ কিছু ইতিবাচক দিকও এসেছে, একটু সেই দিকে একটু যেতে চাই। 25 বা 26% যারা ব্যবসা কোনোভাবেই আর সম্প্রসারণ করতে চাচ্ছেন না বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশ থেকে ব্যবসা অন্য কোথাও সরিয়েও নিচ্ছেন না। জাপানের বিনিয়োগকারীদের যে বিষয়টি বিশ্বের অন্যান্য দেশে আছে, দেখা যাচ্ছে যে কয়েকটি দেশ থেকে তারা তাদের বিনিয়োগ কিন্তু সরিয়ে নিয়েছেন, ব্যবসা সরিয়ে নিয়েছেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত এই বিষয়টি ঘটেনি। কিন্তু একটি বিষয় যদি বলি, আপনি আপনার প্রথম বক্তব্যে বলে দিয়েছেন যে সস্তা শ্রমের একটি বিষয় রয়েছে। তারা জেট্রো যেটি বলছেন যে 5টি সুবিধার কথা তারা বলছেন বাংলাদেশে বিনিয়োগের, তার প্রথমটি হচ্ছে সস্তা শ্রম। আবার যেই সেমিনারে সরকারের পক্ষ থেকে যেই প্রতিনিধি ছিলেন, তিনি কিন্তু আবার বলছেন সস্তা শ্রমের যেই সংস্কৃতি, এখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চায়। এই যে এক ধরনের দুই দিকের দুই ধরনের বক্তব্য, এটি আসলে কোনো দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি করবে কিনা? আমি মনে করি যে এখানে আসলে কোন রকমের দ্বান্দ্বিক পরিস্থিতি বা কোনো ধরনের আসলে যে কনফিউশনের সুযোগ নেই। সস্তা শ্রম মানে কিন্তু আসলে কম উৎপাদনশীল শ্রম, এটা আমাদের বুঝতে হবে। যে যাদেরকে আমরা সস্তা শ্রমিক হিসেবে দেখছি, তাদের স্বাস্থ্য, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো বা তাদের যে উৎপাদনশীলতা, সেটা কিন্তু কম। সুতরাং এই কম উৎপাদনশীল শ্রমিক দিয়ে কিন্তু আমরা খুব বেশি দিন প্রতিযোগিতামূলক ভাবে থাকতে পারবো না সারা পৃথিবী। তার আসলে জাপান বা কোরিয়া বা এই ধরনের যারা উন্নত দেশ, তারা আসলে কি চায়, তারা চায় কিন্তু স্কিল ইন্টেন্সিভ সেক্টরে বা টেকনোলজি ইন্টেন্সিভ সেক্টরে আসলে তাদের ব্যবসা। তো তারা নিশ্চয়ই কিন্তু যে সমস্ত ইঞ্জিনিয়ারিং বা যদি আমি বলি যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সেই জায়গায় যদি তারা ব্যবসা সম্প্রসারণ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওই ধরনের হাই স্কিলড ওয়ার্কার লাগবে, তারা লেখাপড়ায় জানা মানুষ লাগবে। তো সুতরাং তারা কিন্তু আবার সস্তা নয়। সুতরাং আমরা এই যে আরএমজি সেক্টরের কথা বলছি, যে যেখানে আমরা সস্তা শ্রম বিক্রি করছি, তো সেই জায়গাতে কিন্তু তারা খুব একটা ইন্টারেস্টেড নয়। এটা পরিষ্কার কথা যে তারা কিন্তু তাদের যে বিনিয়োগগুলো, সেগুলো কিন্তু ওই ধরনের যেখানে সস্তা শ্রমিক, কম উৎপাদনশীল শ্রমিক, সেই জায়গাতে তারা রাখতে চায় না। কিন্তু এরপরেও অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা কিছুটা সস্তা, কিন্তু সেটাও তাদেরকে কিন্তু খুব বেশি সুবিধা দিচ্ছে না। এই কারণেই কিন্তু তাদের অবস্থান, কিন্তু এফডিআর কথা যদি ধরি, তাহলে তার 10 নম্বরে, তাদের অবস্থান হতে পারতে 2 বা 3 নম্বরে বা 1 নম্বরে। তো সেইভাবে তারা কিন্তু বিনিয়োগ করতে চাচ্ছে না, তার কারণ সেইভাবে কিন্তু তারা সেরকম তাদের রিকোয়ার্ড যে ম্যান পাওয়ার বা লেবারার, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। সুতরাং এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে এবং তারা যেটা বলছেন, সেটার মধ্যে আসলে কোনো কনফিউশনের সুযোগ নেই।
আমরা জেট্রোর যে প্রতিবেদনে দেখলাম সেখানে তারাও কিন্তু স্বীকার করছে, বাংলাদেশও সবসময় স্বীকার করে আসছে যে দেশের আর্থিক খাতের একটি বড় ধরনের বন্ধু রাষ্ট্র জাপান বাংলাদেশের জন্য। তো তারা যেই সমস্যাগুলো আবার বলছে, 7 ধরনের প্রতিবন্ধকতা তারা বলছে, সেখানে মূল যে 3টি বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই। তারা আমলাতান্ত্রিক জটিলতার একটি কথা বলছে, তারা বলছে কর নীতির এক ধরনের সমস্যা রয়েছে, তারা বলছে স্থানীয় প্রশাসনের বেশ কিছু অসহযোগিতা রয়েছে। এই যে সার্বিকভাবে যে তাদের প্রতিবন্ধকতাগুলো, এত বড় আমাদের জন্য বিনিয়োগকারী একটি রাষ্ট্র, তাদেরকে ধরে রাখতে আসলে কি করা প্রয়োজন? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা আগে করেছেন সেটি হলো যে জাপানি কোম্পানিগুলো অন্য দেশে যেতে চাচ্ছে না। আমি মনে করি যে তারা এত সহজে যেতেও পারবে না, তার কারণ এই মুহূর্তে আমাদের কিন্তু একটা ফরেন কারেন্সি রিজার্ভের সংকট রয়েছে, এবং এই কারণে কিন্তু আমরা খুব করে চাচ্ছি যে যে কোম্পানিগুলো বাংলাদেশ অন্তত ব্যবসা করছে, তারা যদি আসলে এরকম আগ্রহী নাও হয়, তারপরেও যেন তারা বাংলাদেশে থাকে, এবং আমরা কিন্তু সেভাবে তাদের যে ক্যাপিটাল বা তাদের যে ইনভেস্টমেন্ট সেগুলোকে কিন্তু রিপ্যাট্রিয়েট করার মতো আসলে আমাদের যে পরিস্থিতি নেই বলে আমরা তাদেরকে দিতেও পারছি না ওই অর্থ আসলে তাদেরকে নিয়ে যেতে। তো এই একটা সমস্যা কিন্তু আমাদের রয়েছে, এবং এই কারণেই যারা আসলে ব্যবসা সম্প্রসারণ করতে চায় না তারা থেকে যাচ্ছেন আমাদের দেশে, কিন্তু খুব বেশি দিন হয়তো আমাদের পক্ষে তাদেরকে ধরে রাখা সম্ভব না যদি না আমরা পরিস্থিতি মানে দৃশ্যমান উন্নতি করি। তবে হ্যাঁ, অন্তর্বর্তী সরকার অনেকগুলো কাজ করছে, যেটার কারণে কিন্তু অনেক সংস্কার হয়তো সামনে চলে আসবে, তখন পরিস্থিতি ভালো হবে। কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, পরিস্থিতি এখন হয়তো যেরকম কিছুটা জটিলতা রয়েছে, আমলাতান্ত্রিক মানে প্রশাসনিক জটিলতা, আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে গেলে 50-60 জায়গা থেকে আসলে সার্টিফিকেট নিতে হয়, অনেক দেরি হয় আসলে পুরো প্রসেসটা শুরু করতে। তো এবং অন্যান্য জায়গাতে যে প্রশাসনিক জটিলতা রয়েছে তার মধ্যে তো আমরা দেখতে পাই যে অনেক জায়গাতে কিছুটা দুর্নীতি, ঘুষ, এগুলোরও হয়তো স্কোপ আছে। তো এই এই জায়গাগুলোর দৃশ্যমান উন্নতি হবে, আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং আমি মনে করি যে জাপান যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা করছে এবং তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে বাংলাদেশে, তারাও জানে যে পরিস্থিতি ভালো হচ্ছে, এবং তারা আস্তে আস্তে কিন্তু এই যে বাংলাদেশ সরকারের সঙ্গে, বিশেষ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা, তার সঙ্গে আলাপ করছেন, অন্য জায়গাতে আলাপ করছেন। তো এবং তারা কিন্তু মেসেজটা পাচ্ছেন, ফিডব্যাক পাচ্ছেন যে না, পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং খুব শিগগিরই এই প্রশাসনিক জায়গাতেও যে জটিলতাগুলো রয়েছে, আমরা তান্ত্রিক জটিলতা যাকে আমরা বলি, তো সেই জায়গাতে একটা দৃশ্যমান উন্নতি হবে। এবং তখন শুধুমাত্র জাপান নয়, অন্য অনেক দেশই আসলে আগ্রহী হবেন বাংলাদেশে বিনিয়োগ করতে। আর ব্যাংকিং সেক্টরে আমার মনে হয় একটা ভিজিবল ইমপ্রুভমেন্ট দরকার, ওটার জন্য কিছুটা সময় লাগবে। সরকার কাজ করছে, বাংলাদেশ ব্যাংক কাজ করছে, তো সেই জায়গাতে অর্থ পাচার হয়েছে, অনেকগুলো ব্যাংক আসলে খালি হয়ে গেছে রাজনৈতিক বিবেচনা বা চাপের কারণে। তো সেই বিষয়গুলোতে উন্নতি করতে একটু সময় লাগবে, কিন্তু আমি মনে করি যে এটা ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশ, এবং একই সঙ্গে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটাও বাড়াতে হবে আস্তে আস্তে। তো এগুলো করতে পারলে আমি মনে করি যে আসলে পরিস্থিতি আমাদের এখনো পর্যন্ত অনুকূলে রয়েছে, এবং আশা করি সামনের দিনগুলোতে আরেকটু উন্নতি হবে, এবং তখন আমরা হয়তো জাপানকে রিকোয়েস্ট করতে পারবো যে তাদের কোম্পানি যেন আরো বাংলাদেশে আসে, বিশেষ করে যে হাই স্কিল যে সেক্টর গুলো রয়েছে, যে বিশেষ করে আমি বলবো যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওই জায়গাতে অটোমোবাইলে, তো এই জায়গাগুলোতে তখন আসবে, বা সেমি কন্ডাক্টর তৈরি করার জন্য যদি বাংলাদেশে আসে, আমি মনে করি যে একটা ভালো সুযোগ আছে বাংলাদেশে, এবং সেই সুযোগগুলো আসলে এক্সপ্লোর করা উচিত তাদের। একটু পরিসংখ্যানের দিকে যেতে চাই। পরিসংখ্যান যে বিষয়টি আমাদের বলছে যে এই বছরের নভেম্বরে যে পরিমাণ বিনিয়োগ দেখা যাচ্ছে 19,000 কোটি টাকার, এটি গত বছরের নভেম্বরে ছিল প্রায় 76,000 কোটি টাকার একটি বিনিয়োগ ছিল। এই যে একটি বড় ধরনের দূরত্ব হয়ে গেল বিনিয়োগের টাকার অঙ্কে। পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে তৃতীয় প্রান্তিকের যেই জরিপগুলো প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যে তথ্যগুলো দিয়েছে, সেটি দেখা যাচ্ছে যে বেসরকারি যে ঋণের প্রবৃদ্ধি সেটিও কিন্তু আবার কমে আসছে। সার্বিকভাবে দেশের একটি বড় আর্থিক খাতকে এগিয়ে নিতে কিন্তু বেসরকারি উদ্যোক্তারা বড় ধরনের ভূমিকা রাখেন। এই যে আপনাকে দুটো জরিপের কথা বললাম বা তথ্য জানালাম, এই বিষয়টি কতখানি প্রভাব ফেলতে পারে এই আগামী যে অর্থবছর যখন শেষ হবে সে নাগাদ? হ্যাঁ, না, বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কিছুটা মন্দা যাচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে আসলে জুলাই অগাস্টে যে সমস্যাগুলো ছিল আর কি, আমাদের যে একটা ব্যাপক গণ অভ্যুত্থান হয়েছে, মানে ছাত্র গণ অভ্যুত্থান, তো সেই সময়টাতে কিন্তু আমাদের অনেক ব্যবসা কিন্তু, বিশেষ করে যেগুলো অর্ডার ছিল, সেই অর্ডার গুলো কিন্তু আমাদের যে প্রযোজক দেশ সেখানে চলে গেছে, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে। তো সেইগুলো কিন্তু আনার প্রক্রিয়া চলছে, এবং বেসরকারি খাতের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা কিন্তু অনেকটাই আসলে অস্বস্তির মধ্যে আছে, তার কারণ অনেক মালিকের বিরুদ্ধে আসলে হত্যা মামলা হয়েছে, এবং এরকম মামলা কিন্তু এখন চলমান রয়েছে।
কিন্তু আমাদের যে ফ্যাক্টরি যেগুলো রয়েছে ওই মালিকদের, সেই ফ্যাক্টরিতে কিন্তু সরকারের যে সহযোগিতা সেটা অব্যাহত আছে, ঋণ অব্যাহত আছে। তো সুতরাং সব মিলে কিন্তু পরিস্থিতি কিছুটা অনেক সময় মিস ইন্টারপ্রেট করা হয় বিভিন্ন জায়গা থেকে। এবং ব্যবসায়ীরাও যে খুব স্বস্তির সঙ্গে ব্যবসা করছেন এরকমও নয়, ঋণের সুদের হার অনেক বেশি। তো সব মিলিয়ে যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, আমি বলবো যে পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু এখনো কিন্তু রাস্তাঘাটে যে আজকেও যেরকম দেখা গেল যে রাস্তা দখল করে কিন্তু এই দাবি দেওয়া শ্রমিকদের সেগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, তাদের দাবি দেওয়া কিন্তু ন্যায্য যে তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে না, কিন্তু এই যে রাস্তার যে ব্লকেট, সেই ব্লকেটটা কিন্তু একটা এমন একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে যে আসলে সেখানে যারা সাধারণ বিনিয়োগকারী, যারা ব্যবসায়ী, তারা কিন্তু খুব বেশি বিনিয়োগ করছেন না। তো সুতরাং এই পরিস্থিতি, এটা বাস্তবতা। সরকার কাজও করছে, কিন্তু আমি মনে করি যে আরো খুব দ্রুত গতিতে কাজ করতে হবে এবং খুব দ্রুত একটা দৃশ্যমান উন্নতি দরকার, যাতে করে আমরা একটা স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ পেতে পারি, যেখানে আসলে ঘুষ দুর্নীতি সেগুলো নেই এবং একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা নেই। এরকম যদি পরিস্থিতি হয় বা সুদের হার যদি কমে যায়, আমি মনে করি যে পরিস্থিতির উন্নতি হবে। এবং তৃতীয় প্রান্তিক শেষে এখন যেটা দেখা যাচ্ছে মানে এই ক্যালেন্ডার ইয়ারে, তো সেই পরিস্থিতি বা যে নভেম্বরে যে আপনি স্ট্যাটিস্টিক্স দিলেন, তো সেখানে যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, সেই পরিস্থিতি হয়তো থাকবে না, কিন্তু তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই অপেক্ষা করাটা কিন্তু কস্টলি হতে পারে যদি খুব বেশি দিন অপেক্ষা করতে হয়। এবং আরো নানা রকমের সমস্যা, বিশেষ করে সাম্প্রদায়িক সমস্যা বা অন্য ব্যবসার বাইরে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি আমাদের অনুকূলে নাও থাকতে পারে। আমি মনে করি যে এইদিকে সরকার কিন্তু, বা বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আহ, আহ, সরকার এই মুহূর্তে সাংস্কৃতিক শৃঙ্খলা এবং স্থিতিশীলতা এগুলোর জন্য কাজ করছে, সর্বাত্মক কাজ করছে। আমি মনে করি যে ব্যবসায়িক পরিবেশ উন্নতি এবং একই সঙ্গে যে অন্যান্য পরিস্থিতির উন্নতি, সেটা যদি আমরা দৃশ্যমান ভাবে করতে পারি, তাহলে আগামী দিনগুলোতে দেশের ভিতরের যে সরাসরি বিনিয়োগ সেটাও বা বেসরকারি বিনিয়োগ গুলো ভালো হবে এবং বিদেশ থেকেও আমাদের আস্তে আস্তে বিনিয়োগ আসবে। ডক্টর মাহফুজ, আমরা খুব ছোট্ট করে একটি বিষয়ের ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি, খুবই সংক্ষেপে আপনি যদি আমাদের জানান। গতকালই বিশ্বখ্যাত একটি চাইনিজ ব্র্যান্ড, তারা কিন্তু বাংলাদেশে তাদের পোশাকের যে কার্যক্রম উদ্বোধন সেটি করেছে। আবার একটু আগে আপনি দেখলেন, আমাদের আরেক সহকর্মী জানালেন যে সাভার নবীনগর বাইপাল চন্দ্রাই সড়কটি কমপক্ষে 20 বারের মতো এখন পর্যন্ত অবরোধ করেছেন শ্রমিকরা। এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, নতুন বিনিয়োগকারী আসারও কিন্তু একটি আকাঙ্ক্ষা সৃষ্টি করাও বাংলাদেশের কর্তব্য। এই পরিস্থিতিগুলো আসলে কিভাবে সামাল দেওয়া যায়? শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাড়েই কি পড়ছে এই বিষয়গুলো? হ্যাঁ, আমি মনে করি যে প্রাথমিক দায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর। তবে একই সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে যে সমস্ত মালিকেরা যারা অনেক বিপদের মধ্যে আছেন, যে তারা আসলে ওই ব্যাংক থেকে ঋণও করতে পারছে না সেভাবে, আসলে তাদের যে হয়তো ফান্ড ছিল সেটাও শেষ হয়ে গেছে, কিন্তু শ্রমিকদের দাবি দেওয়া বা তাদের যে পাওনা সেটা পরিশোধ করতে পারছেন না, নতুন যে মজুরি কাঠামো সেটাও শোধ করতে পারছেন না। তো এইটা একটা খুব অস্বস্তিকর একটা জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, এবং ইন্টারন্যাশনালি নানা রকমের নেগেটিভ মেসেজ যাচ্ছে। এবং এট দ্য সেম টাইম নতুন নতুন ব্যবসা বিনিয়োগ সেটা তো আসছে, এবং চাইনিজ যে কোম্পানি সেটার কথা আমরা শুনলাম যে তারা কিন্তু আরএমজিতে তারা আরো বেশি আসবে। এবং আমি এটা পরিষ্কার করে বলে দিতে পারি যে যেহেতু ট্রাম্প এসেছেন ক্ষমতায়, সুতরাং বড় আকারের যে একটা কর শুল্ক এটা ধার্য হবে চীনের উপরে, এবং সেটার প্রস্তুতি হিসেবে কিন্তু এখন চীন বিভিন্ন দেশে আসছে, এবং বাংলাদেশ যেহেতু তাদের অনেক দিনের পার্টনার, সুতরাং তারা সামনের দিনগুলোতে তাদের অনেক অনেক কোম্পানি নিয়ে, বিশেষ করে যে আমি বলবো যে আরএমজি সেক্টর থেকে শুরু করে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারা অন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। সুতরাং এখন আরো বেশি করে যাতে বিনিয়োগ আসে এবং ভিয়েতনামে যাতে কম গিয়ে বাংলাদেশে বেশি আসে, তো সেইটার জন্য আমাদের অনেক চেষ্টা করতে হবে। এবং এটার জন্য আমি মনে করি যে এই যে শ্রমিক অসন্তোষ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব দ্রুত উন্নতি করতে হবে, এবং সবাইকে দেখাতে হবে, বিশেষ করে চাইনিজদেরকে দেখাতে হবে যে না, আমরা তাদের বিনিয়োগ নেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং আমরা খুব অচিরেই বিপুল পরিমাণে চীনা বিনিয়োগ কিন্তু আকর্ষণ করতে পারি যদি এই পরিস্থিতির উন্নতি করতে পারি, এবং সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাথমিক দায়িত্ব পালন করতে হবে। এবং একই সঙ্গে আমি মনে করি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে, সামরিক বাহিনী রয়েছে, এবং একই সঙ্গে সরকারের অন্যান্য যে সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তাদেরও একযোগে কাজ করতে হবে যাতে খুব দ্রুত আমরা এই পরিস্থিতিগুলো সুরাহা করতে পারি। এবং এই যে রাস্তায় যে এই সমস্ত অবরোধ করা, বারবার করা, এবং একই সঙ্গে যে মালিক পক্ষকে প্রয়োজনে কিছু অর্থ দিতে হবে, দিয়ে আসলে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ারে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম আজকের সংবাদ বিশ্লেষণের বিষয় বিনিয়োগের সংকট ও সমাধান। এই বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে কথা বলছিলেন। এক সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে।
শেয়ার বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এ সময় তারা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে সাধারণ বিনিয়োগকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় দুটি পৃথক স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন ও সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে শেয়ার বাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানান ঐক্য পরিষদের নেতারা। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, মঙ্গলবার অর্থাৎ যে সংবাদটি কিছুক্ষণ আগে দেখছিলাম, সেখানে বিনিয়োগকারীদের যে মানববন্ধন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিলের পুরাতন ভবনে, ঠিক তারপর আজকের কি অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট, তার মাধ্যমে আমরা দেখে নিতে চাই পুঁজিবাজার কেমন চলছে এই অক্ষণ। আমরা একটু দেখতে চাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে যেটি দেখা যাচ্ছে যে পুঁজিবাজার কিন্তু আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে যাচ্ছে। এখন পর্যন্ত ডিএসই এক্স ইন্ডেক্স যেটি 34 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 5177 পয়েন্টে, সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 14 পয়েন্ট বেড়ে 1162 পয়েন্ট সূচক দাঁড়িয়ে আছে এবং বিশেষায়িত 30টি কোম্পানির শেয়ারের ইন্ডেক্স সেটি 14 পয়েন্ট বেড়ে 1908 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত 303 কোটি টাকার লেনদেন হয়েছে পুঁজিবাজারে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলোর মধ্যে 325টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু বেড়েছে, দাম কমেছে 37টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ারের দাম। আমরা এরপর ধারাবাহিকভাবে যেতে চাই বিদেশি মুদ্রার বিনিময় হার। বিদেশি মুদ্রার বিনিময় হারে যেটি দেখা যাচ্ছে যে মার্কিন ডলার 119 টাকায় কিনে বিক্রি হচ্ছে 120 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 132 টাকায়, পাউন্ড 150 টাকায় কিনতে পারবেন, বিক্রি হচ্ছে 155 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 31 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 50 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। চলে যেতে চাই স্বর্ণের বাজারের খবর জানার জন্য। স্বর্ণের দরদামের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,37,554 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি 1,31,278 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,12,550 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 91,189 টাকা। পাশে প্রতি গ্রামের দাম লেখা আছে। এরপর আমরা রূপার দরদাম জেনে নিব। 22 ক্যারেটের সবচেয়ে ভালো রূপা প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা, সনাতন যে রূপা রয়েছে তা প্রতি ভরি 1,586 টাকা। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে পুঁজিবাজার এবং বিদেশি মুদ্রা পাশাপাশি এবং যে স্বর্ণরূপার দরদাম সেই বিষয়গুলো। আমরা যেতে চাই একটি বিরতিতে, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। প্রান্তিক নারী গোষ্ঠীকে এগিয়ে নিতে কুমিল্লার হোমনা উপজেলার 15টি গ্রামের 346 জনকে সুদ ও চার্জ মুক্ত ঋণ সুবিধা দিল বসুন্ধরা ফাউন্ডেশন। সুদমুক্ত এ ঋণে হাঁস, মুরগি, ছাগল পালনের মাধ্যমে ঘুরবে ভাগ্যের চাকা, এমনটি বলছে উপকারভোগীরা। পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 26 কোটিরও বেশি টাকা বিতরণ করা হয়েছে বলে জানান বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। আর্থিকভাবে অসচ্ছল নারীদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে বসুন্ধরা ফাউন্ডেশন। সুদ ও চার্জ মুক্ত ঋণ পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কুমিল্লার হোমনা উপজেলার এই নারীরা। সুদমুক্ত ঋণ পেয়ে উপকারভোগীরা বলছে হাঁস, মুরগি, ছাগল পালন করে স্বাবলম্বী হতে চান তারা। স্বপ্ন পূরণের সারথি হয় কৃতজ্ঞতা জানান বসুন্ধরা গ্রুপের প্রতি। ছাগল পালতে পারে বা কৃষি কাজ করতে পারে, কেউ অটো কিনে চালাতে পারে, এই সব দিক দিয়ে সুবিধা হয়।
বসুন্ধরা ফাউন্ডেশন তো গরিবের জন্য সব দিক দিয়ে উপকার করে। মাছের ব্যবসা করে, মাছের ব্যবসায় কিছু দিব আর কিছু হাঁস মুরগি কিনে। ব্যবসা টাকা দিয়ে আমরা এটা 3 মাস যে ইয়াটা নিতেছে না কিস্তিটা, আমরা 3 মাস পরে দিতেছি, 3 মাসে এটা আমরা জোগাড় করতে পারতেছি। আমাকে বলে না যা করে দিছে সব সদস্যকে উপকার বাবা, এটা উপকার না, সুদ ছাড়া এটা কি উপকার হইতেছে না। সুদমুক্ত ঋণ দিয়ে মানব কল্যাণে কাজ করাই বসুন্ধরা গ্রুপের উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই ছোট্ট ছোট ঋণ হয়তো আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে সমস্ত ঋণ দেওয়া হয় তার সাথে একটু বৈচিত্র্যময়, একটু ক্ষুদ্র, এটা কিন্তু খুব বেশি মনে হয় না, কিন্তু এই যে যারা ঋণ গ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু অনেক বড় কিছু। 2005 সাল থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো ডিফল্টার্স নেই, এমন কোনো উদাহরণ নেই যে কোনো মেম্বার বা কোনো সদস্য কোনো অজুহাতে আমাদের সামনে দাঁড়া করাননি যে আমরা এই কারণে টাকা দিতে পারবো। 2005 সাল থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন উপজেলায় সুদ ও সার্ভিস চার্জ মুক্ত প্রায় 26 কোটি টাকা ঋণ দিয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকায় এসে সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, এমন প্রলোভনে প্রতারণার শিকার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার শত শত মানুষ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে রাজধানীতে গেল সোমবার ওই সমাবেশ হওয়ার কথা ছিল। এতে জড়িতদের গ্রেফতার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের সোমবার ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজনের উপস্থিতি দেখাতে গ্রামের নিরীহ মানুষকে টার্গেট করেন সংগঠনটির সমন্বয়করা। দেখানো হয় লাখ টাকা থেকে কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন। বলা হয় সমাবেশে যোগ দিলেই মিলবে এই ঋণ। এর ফাঁদে পড়েন কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী, দুর্গাপুর ও মনোহরদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের অর্ধশত নারী পুরুষ। ভুক্তভোগীরা বলছেন ঢাকায় নেয়ার পর তাদের মানববন্ধন ও শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কথা বলে চক্রটি। বিনা ইয়েতে আমরা টাকা দেবো 1 লাখ করে, 3 মাস পর পর টাকাটা শোধ করতে হবে। টাকার লোভ দেখে ওই দিক যায় মিছিল করতে হবে। যখনই মিছিলের কথা শুনেছে তখন আমরা প্রেসস্ট্যান্ড দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসি। জড়িত ছিলেন কুষ্টিয়ার মনোহরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের ভাই সুমনের স্ত্রী ইসমতারা নদী ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য সেলিনা খাতুন। তারা জানান মাগুরা জেলার এক ব্যক্তির নির্দেশে এই কাজে যুক্ত হন তারা। যারা যারা এই ইয়েতে অ্যাপ্লাই করেছেন তাদের যে কয়জন যেতে পারে তারা যেতে পারবে, সমস্যা নাই। কোন ব্যক্তি যদি এমন কোনো দায় দেয় যদি বলে সেলিনার কাছে 10 টাকা দিছে। প্রলোভন দেখানো হয় চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বেশ কিছু মানুষকেও। তাদের স্বজনরা জানান সরলতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। টাকা দেবে ঢাকায় ভোগাতে নিয়ে গিয়ে টাকা এখন দিয়ে দিয়ে টাকা দেবে। ওদের বললো যে আপনার ওই 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা দেবে। তাদের লোন দেওয়ার নাম করে তাদের নিয়ে যায়। টাকার প্রলোভনে পড়েন লক্ষ্মীপুরের শত শত নারী পুরুষ। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মামলা হয়েছে সদর থানায়, 5টা আপাতত জমা দেওয়া হয়েছে এবং এই চক্রের সাথে আরও যারা আছে তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করব। এছাড়া ঢাকায় লোকজন নিয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থান থেকে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে যাত্রীবাহী পরিবহন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশনের শুরুতেই দেশটির অন্যতম শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির ঘুষের অভিযোগ নিয়ে দেখা দেয় চরম উত্তেজনা। ব্যাহত হয় সংসদের কার্যক্রম। এদিন আদানি সহ বিভিন্ন ইস্যুতে সরব ছিল বিরোধী দল। এদিকে আদানি ইস্যুতে চাপ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারত এবং বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী আদানির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দিল্লির রাজপথ। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির মালিকানাধীন এই ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ করে যুব কংগ্রেস। রাজপথের পাশাপাশি আদানি ইস্যুতে হট্টগোল ছড়ায় দেশটির পার্লামেন্টেও।
সোমবার 25 নভেম্বর লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই আদানির দুর্নীতি নিয়ে সরব হয়ে ওঠে বিরোধী দল। এদিন বিরোধী সংসদ সদস্যদের হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। দুপুরের দিকে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশে সহিংস ঘটনা নিয়ে বিরোধীরা সুর চড়ালে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, আদানির বিরুদ্ধে ঘুষ সহ বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে। এই ইস্যুতেই আলোচনা করতে চেয়েছি, অথচ অধিবেশন মুলতবি করা হলো। আদানি কা মুদ্দা উঠায়া থা। আমরা কেবল নিয়ম 267-র অধীনে আদানির বিষয়টি উত্থাপন করেছি। আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। আমরা তা সংসদের সামনে রাখতে চেয়েছিলাম। সদন কে সামনে রাখনা চাহতে থে। যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ড ইস্যুতে শুধু ভারতের ভেতরে নয়, বাইরের চাপ বেড়েই চলেছে দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আদানি গ্রুপের উপর। আদানির সঙ্গে লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে নবনির্বাচিত বাম সরকার জানায়, বায়ু বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির বিষয়ে আবার সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে 0.1% প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। প্রবৃদ্ধির এ হার প্রাথমিক প্রতিবেদনের 0.2%-এর তুলনায় কম। তবে মাঝারি মানের প্রবৃদ্ধি দেশটির অর্থনীতিকে সম্ভাব্য মন্দা এড়াতে সাহায্য করেছে। ইউরো নিউজের খবরে বলা হয়, জার্মানির অর্থনৈতিক কর্মকাণ্ড বছরের প্রথম 6 মাস একদম মন্থর ছিল। পরে মাঝারি ধরনের প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ। জার্মান পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী তৃতীয় প্রান্তিকের জিডিপি আগের 3 মাসের তুলনায় বেড়েছে 0.1%। এর আগে ঘোষিত 0.2% প্রবৃদ্ধির তুলনায় কম হলেও পূর্ববর্তী প্রান্তিকের 0.3% সংকোচনের তুলনায় অর্থনীতি সম্প্রসারণ হয়েছে। ফলে মন্দা এড়াতে সক্ষম হয়েছে দেশটি। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।